মুভির শুরুতে আমরা একটি স্কুল বাসকে শুনশান রাস্তায় চলতে দেখি। ওই একই রাস্তার ধারে আরও একটি গাড়ি আছে। গাড়িটি সেখানে থামানো কারণ এর টায়ার পাঞ্চার হয়েছে। ওই গাড়িতে থাকা মেয়েটি তার বয়ফ্রেন্ড কিম সুয়ের সাথে ফোনে কথা বলছে। এই সময় বাসের ড্রাইভার মেয়েটির কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এখানে কি করছো? মেয়েটি তাকে বলে, আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়েছে আর আমি মেকানিককে ফোন করেছি, যে কোনো সময় সে এসে পৌঁছাবে। তারপরও ওই লোকটি বলে, আমি তোমার গাড়ির টায়ার চেক করছি। অন্যদিকে মেয়েটির বয়ফ্রেন্ড ফোনেই ওই লোক সম্পর্কে সতর্ক করে দিয়ে বলে তাকে সাবধান থাকতে হবে। কিছুক্ষণ পর সে ফোন কেটে দেয়। এরই মধ্যে ড্রাইভার ফিরে এসে মেয়েটিকে জানায় তার গাড়ির টায়ার সম্পূর্ণ পাঞ্চার হয়ে গেছে। তখন মেয়েটি তাকে ধন্যবাদ জানায়। তারপর বাস ড্রাইভার নিজের গাড়িতে ওঠে, কিন্তু লোকটি অনেকক্ষণ ধরে গাড়ি স্টার্ট না করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এটা দেখে মেয়েটিও তার উপর সন্দেহ করতে শুরু করে। মেয়েটি গাড়ি স্টার্ট করতে যাবে, তখন ওই লোকটি হাতুড়ি দিয়ে গাড়ির জানালায় আঘাত করে এবং গাড়ির ভেতরে ঢুকে মেয়েটিকে আহত করে। এরপর লোকটি মেয়েটিকে নিজের সাথে নিয়ে যায়। মেয়েটি যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে লোকটি তাকে মারতে যাচ্ছে। মেয়েটি তার জীবন এবং তার কোলের সন্তানের জন্য কাঁদে, কারণ সে গর্ভবতী। কিন্তু ওই লোকটি তার কথা না শুনে তাকে খুবই মর্মান্তিক মৃত্যু দেয় এবং তার শরীরের বিভিন্ন অংশ আলাদা আলাদা জায়গায় ফেলে দেয়। কিছুদিন পর পুলিশ মেয়েটির শরীরের আলাদা আলাদা অংশ খুঁজে পায়। মেয়েটির বাবা একজন গোয়েন্দা। তিনি এই ঘটনায় খুবই শোকাহত। গোয়েন্দা হওয়া সত্ত্বেও তিনি নিজের মেয়ের জীবন বাঁচাতে পারেননি। তার বয়ফ্রেন্ড কিমসু, যে তাকে অনেক ভালোবাসে, সে কারো কাছে নিজের দুঃখ প্রকাশ করে না। এরপর দেখা যায় কিমসু তার চাকরি থেকে 2 সপ্তাহের ছুটি নেয়। সে ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসে এজেন্ট হিসেবে কাজ করে। পরবর্তী দৃশ্যে কিমসু আরেক এজেন্টের সাথে দেখা করে, যে তাকে একটি জিপিএস ট্র্যাকার দেয় এবং বলে এটি যদি কারো শরীরের ভেতরে থাকে তবে তার অবস্থান এবং কথোপকথন জানা যাবে। এরপর সে তার গার্লফ্রেন্ডের বাবার সাথে দেখা করে, যিনি গোয়েন্দা। তার কাছ থেকে সে ওই ধরনের ঘটনার সাথে জড়িত লোকদের তথ্য সংগ্রহ করে এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। এখন কিমসু তাদের সন্ধান করতে শুরু করে। সে দুজন সন্দেহভাজনকে শাস্তিও দেয়, কিন্তু সে বুঝতে পারে যে তাদের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। এরপর সে তৃতীয় জনের কাছে যায়। সে সেখানকার ড্রয়ারগুলো খুঁজে মেয়েদের জিনিসপত্র পায় এবং তার গার্লফ্রেন্ডের আংটি খুঁজে পায়। আংটি দেখে কিমসু ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে নিশ্চিত হয় যে এই বাড়িটি সেই খুনির। এরপরের দৃশ্যে আমরা খুনিকে দেখতে পাই। সে তার স্কুল বাসে কিছু স্কুল মেয়ে নিয়ে কোথাও যাচ্ছে। জাং বাসের একটি মেয়েকে পছন্দ করত, অর্থাৎ সে মেয়েটিকে অপহরণ করতে চায়। এরপর দেখা যায় তার বাস থেকে একটি মেয়ে নিখোঁজ হয়ে গেছে। জাং ওই স্কুল মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে এগিয়ে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে কেউ তাকে ডাক দেয়। সে নাম শুনে বাইরে আসে। জাং কিমসুকে জিজ্ঞাসা করে, তুমি কি একা এসব করছো? কিন্তু কিমসু এতে চুপ থাকে। তখন জাং তাকে পুলিশ অফিসার ভাবে, কিন্তু সে অবাক হয় যে পুলিশ তাকে এত তাড়াতাড়ি কিভাবে ধরে ফেলল। জাং কিমসুয়ের উত্তর না শুনেই চিৎকার করতে করতে তাকে আক্রমণ করতে ছুটে যায়, কিন্তু সে কিমসুকে কিছু করতে পারে না, বরং কিমসু তাকে প্রচণ্ড মারধর করে। জাংও কিমসুকে আঘাত করে, তবে অতটা জোরালো নয়। বিবাদের শেষে কিমসু জাংয়ের মুখ একটি বড় প্লাস্টিকের কাগজ দিয়ে ঢেকে দেয়। সে প্রায় মরার উপক্রম হলে কিমসু তাকে ছেড়ে দেয়। এরপর সে একটি বড় পাথর দিয়ে জাংকে আঘাত করতে থাকে, কিন্তু কিছু ভেবে তাকে ছেড়ে দেয় এবং তার গলার ভেতরে সেই জিপিএস ট্র্যাকারটি বসিয়ে দেয়। জাং যখন জ্ঞান ফিরে পায় তখন নিজের পাশে কিছু টাকা পায়। টাকা দেখে সে হতভম্ব হয়ে যায়। সে বলে কিমসু মানসিক রোগী। তারপর সে সেখান থেকে চলে যায়। পথে একটি ক্যাব পায়। সে ক্যাব চালকের কাছে লিফট চায়, কিন্তু ক্যাবের লোকেরাও তার মতো। তারা কাউকে হত্যা করে মৃতদেহ ফেলে দিতে যাচ্ছে। তাদের গাড়ির ডিকিতে একটি লাশ আছে। এরপর দেখা যায় কিমসু সেই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে জাংকে ফলো করছে। আহত অবস্থায় জাং একটি ফার্মেসিতে যায়। সেখানে সে এক মহিলার দিকে তাকায়। সে একজন কেয়ারটেকার। জাং তাকে হয়রানি করতে শুরু করে। মহিলাটি তাকে অনুরোধ করে তাকে এখান থেকে যেতে দেওয়ার জন্য, কিন্তু জাং তাকে যেতে দেয় না। তখন কিমসু সেখানে এসে জাং এর মাথায় আঘাত করে। তারপর তাকে খুব বেশি মারতে থাকে। যখন সে প্রায় মরার উপক্রম হয় তখন কিমসু তাকে ছেড়ে দেয় এবং কেয়ারটেকারকে বলে তাকে ব্যান্ডেজ করতে। তারপর কিমসু জাং এর কানে কানে বলে, এখানেই শেষ নয়, আরো খারাপ কিছু হবে, শুধু অপেক্ষা করো। পরে কিমসু জাং এর পায়ে নির্মমভাবে আঘাত করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় জাং নিজেকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামে, কারণ তার পা বাজেভাবে জখম হয়েছে এবং সে ফুঁপিয়ে কাঁদছে। জাং কিমসুয়ের সম্পর্কে চিন্তা করতে শুরু করে। সে কিভাবে তার অবস্থান ট্র্যাক করলো, সে কে আর কেন তাকে মারতে চায়। তারপর সে অনুমান করে যে সে তার হত্যা করা শিকারদের কাছের কেউ। এই দৃশ্যে আরো দেখা যায় জাং সন্দেহ করতে শুরু করে যে তার শরীরে কোনো ট্র্যাকার আছে। সে তার
জুতা ও গাড়ি চেক করে, কিন্তু কিছু পায় না। তাই সে উঠে দাঁড়িয়ে গাড়ি চালিয়ে চলে যায় এবং গাড়িটি বদলে ফেলে। এর পরের দৃশ্যে দেখা যায় কিমসুকে তার গার্লফ্রেন্ডের বাবা ফোন করে। তিনি অনুরোধ করেন সে যেন খুনিকে তাড়া করা বন্ধ করে দেয়, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু কিমসু তা চায় না, সে তাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিতে চায়। এরপর জাং এর বন্ধুরা তার বাড়িতে আসে। তারা প্রায় জাং এর মতোই। জাং তাদের পুরো ঘটনা বলে। তখন তার বন্ধুরা বলে সে সম্ভবত তোমার হত্যা করা শিকারদের পরিবারের কেউ। এরপর জাং ভাবে সে কে হতে পারে। হঠাৎ তার একটি আংটির কথা মনে পড়ে। সে সবকিছু মনে করতে থাকে। এরপর দেখা যায় জাং এর বাড়িতে একটি মেয়ে বাঁধা অবস্থায় আছে। জাং এর বন্ধু তাকে রান্নাঘরে নিয়ে যায় এবং তার সাথে খারাপ কিছু করার আগেই কিমসু সেখানে পৌঁছে যায়। জাং এর বন্ধু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? কিমসু কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তাকে বেদম মারধর করে। লড়াইয়ের আওয়াজ পেয়ে জাং ও বাইরে আসে, কিন্তু কিমসু কাউকে যেতে দেয় না। সে জাং এর বন্ধুকে নির্মমভাবে মারে যাতে তারা শিক্ষা পায়। সে জাংকেও বেদম আঘাত করে। পরের দিন সকালে পুলিশ জাং এর বাড়িতে পৌঁছায় এবং তাদের সবাইকে গ্রেফতার করে। তারা সবাই আহত হওয়ায় প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিমসু এর বন্ধু তাকে দেখতে হাসপাতালে আসে, যে তাকে জিপিএস ট্র্যাকার দিয়েছিল। এখানে কিমসু এর বন্ধু জিজ্ঞাসা করে, আমার দেওয়া জিপিএস ট্র্যাকার কি কাজ করছে? সে উত্তর দেয়, হ্যাঁ, এটি সচল আছে। এখানে বন্ধু আরও বলে সেই জিপিএস ট্র্যাকার ততক্ষণ কাজ করবে যতক্ষণ না তার কোষ্ঠকাঠিন্য হয়। অন্য বিছানায় শুয়ে জাং এই কথোপকথন শোনে, কিন্তু কিমসু তার কাছে এলে সে অচেতন হওয়ার নাটক করে। এরপর কিমসু তাকে আবার এমন জায়গায় ছেড়ে দেয় যেখানে সে এমন কিছু করবে যাতে কিমসু তাকে শিক্ষা দিতে পারে। কিন্তু জাং সেরকম কিছু করে না, কারণ সে বুঝতে পেরেছে যে তার শরীরে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। জাং জানে যে কিমসু তার কথোপকথন শুনতে পায়। সে বলে, আমি সারা জীবনে এ ধরনের গেম খেলিনি, আর আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ। জাং আরও বলে, আমি এই গেম ভালো করে উপভোগ করব। এখানে জাং এমন তথ্য দেয় যা শুনে কিমসু হতবাক হয়ে যায়। সে বলে, আমি জানি তুমি কোন মেয়েটির জন্য আমার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ। জাং এটাও বলে যে ওই মেয়েটি সেদিন তার জীবন এবং তার কোলের সন্তানের জন্য প্রার্থনা করেছিল। তুমি হয়তো এটা জানো না। এরপর জাং জিপিএস ট্র্যাকার বের করে ফেলতে একটি ফার্মেসিতে যায় এবং সেখান থেকে ওষুধ কিনে যা পেটের সমস্যা তৈরি করে। সে ট্র্যাকারটি নিজের শরীর থেকে বের করে অন্য কারো শরীরে লাগিয়ে দেয়। ট্র্যাকার বের করে ফেলায় কিমসু কোনো সূত্র পায় না, তাই সে তার বন্ধুর কাছে যায় যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাং এর বন্ধু কিমসুকে বলে, তুমি সম্ভবত তার মনের কথা বুঝতে পারোনি। সে তোমার গার্লফ্রেন্ডের পরিবারের ক্ষতি করবে। তুমি পরে তাকে ধরলেও তাতে কোনো প্রভাব পড়বে না। সে আরও বলে, জাং সম্প্রতি ঘোষণা করেছে যে সে একটি বড় কাজ করতে যাচ্ছে, যেখানে পুলিশ তাকে ধরলেও তার কোনো প্রভাব পড়বে না। এরপর কিমসু তার বন্ধুকে জাং এর অবস্থান ট্রেস করতে বলে এবং গাড়িতে উঠে এগিয়ে যায়। কিমসু জাং এর অবস্থান ট্রেস করে খুবই চিন্তিত হয়ে পড়ে। এখানে কিমসু নিশ্চিত হয় যে জাং তার পরিবারকে হত্যা করতে যাচ্ছে। সে তার গার্লফ্রেন্ডের বাবার কাছে পৌঁছায় এবং দেখে যে জাং তার গার্লফ্রেন্ডের বাবাকে জখম করেছে এবং তার বোনকে হত্যা করেছে। তখন কিমসু অনুতপ্ত হয় যে আগেই যদি সে জাংকে মেরে ফেলত। এখন জাং আত্মসমর্পণ করতে চায়, কারণ সে জানে কিমসু তাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেবে। সে পুলিশকে ফোন করে নিজের অবস্থান জানায় এবং সেখানেই দাঁড়িয়ে যায়। পুলিশ ইতিমধ্যে সেখানে অপেক্ষা করছিল, কিন্তু জাং এর পরিকল্পনা মতো কিছুই হয় না। পুলিশ তাকে গ্রেপ্তার করার আগেই কিমসু তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় এবং সেই বাড়িতে নিয়ে আসে যেখানে জাং তার গার্লফ্রেন্ডকে হত্যা করেছিল। কিমসু তাকে সেই জায়গায় বেঁধে রাখে যেখানে সে তার শিকারদের মারত। কিমসু জাংকে অত্যধিক যন্ত্রণা দেয় এবং জাং এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে মারছো না কেন? আমাকে মেরে ফেলো। কিন্তু কিমসু বলে, তোমার মৃত্যু এভাবে হবে না। এখানে তুমি জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা অনুভব করবে। তুমি যেভাবে মানুষকে যন্ত্রণা দিয়েছ সেভাবে তুমি নিজেও যন্ত্রণা পাবে। জাং কিমসুকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে বলে, তুমি আমাকে ইতিমধ্যেই অনেক যন্ত্রণা দিয়েছ। কিমসু উত্তর দেয়, তুমি এসব কথা অন্য লোকদের কাছ থেকে শুনেছ, যাদের তুমি মেরেছ, আর এখন নিজেই বলছো। তাহলে বলো কেমন লাগছে? এখানে জাং কিমসুকে বলে, ব্যথা আমার মধ্যে নেই,
আর তুমি ইতিমধ্যে এটা জানো। এখন তুমি আমাকে মারো, তাতে আমার কিছু যায় আসে না। এরপর কিমসু দাঁড়িয়ে একটি দরজার সাথে দড়ি বেঁধে দেয় এবং দড়ির অপর প্রান্তটি জাং এর মুখে ঢুকিয়ে দেয়। আসলে উপরে একটি বড় ব্লেড রয়েছে যেখানে জাং বসে আছে। দড়ি ছেড়ে দেওয়ার পর জাং কিছু বললেই সে মারা যাবে। কেউ যদি দরজা খুলে তাহলেও দড়ি ছিঁড়ে যাবে এবং জাং মারা যাবে। এরপর কিমসু চলে যাওয়ার সময় জাং এর বাড়িতে একটি ক্যাব এসে থামে, অর্থাৎ তার পরিবার সেখানে পৌঁছে যায়। জাং তাদের থামাতে চায় যাতে তারা দরজা না খোলে, কিন্তু সে একটি কথাও বলতে পারে না, কারণ কথা বললেই সে মারা যাবে। আর তার পরিবার দরজা খুলতেই ব্লেডটি তার ওপর পড়ে এবং সে টুকরো টুকরো হয়ে মারা যায়। এরপর কিমসু সমস্ত বেদনাদায়ক ও ভয়ঙ্কর আওয়াজ শোনে যা সে জাংকে দিয়েছে। তারপর সে জোরে জোরে কাঁদতে শুরু করে, কারণ সে তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু তার গার্লফ্রেন্ডকে খুব মিস করে। আর এখানেই সিনেমাটি শেষ হয়।